সময়টা উগ্র দেশপ্রেমের। হবুচন্দ্র রাজা আর তার গবুচন্দ্র মন্ত্রীর প্রতি সীমাহীন অন্ধ আনুগত্যের। সময়টা আসলে রোজ সন্ধ্যায় ঝা চকচকে টিভি স্টুডিওর ফ্ল্যাশ লাইটের চুইয়ে পড়া আলোতে নিজেকে সম্পৃক্ত করে দেশপ্রেমের জোয়ারে গা ভাসিয়ে স্টার্টারে কাশ্মীর, মেন কোর্সে পাকিস্তান মন্দির মসজিদ আর ডেজার্টে গরু শুয়োরের তীব্র বাদানুবাদের উগ্র দেশপ্রেমের অর্গাজামে গা ভাসিয়ে কোলবালিশটা জড়িয়ে ধরে এক আত্মতৃপ্তিতে ভরা ঘুম দেওয়া। সময়টা আসলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা ভক্তদের রাত দিন পাড়ার মোড়ের মাথায় দাঁড়িয়ে ফেক নিউজের উপর ডক্টরেট করা থিসিসগুলো সকলকে ধরে ধরে শোনানো। সময়টা আসলে দেশের ইতিহাস, দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশদ্রোহীগুলোকে দেশপ্রেমী হিসাবে তুলে ধরার। আচ্ছা দিনের নতুন ভারতে নব্য দেশপ্রেমিকগণ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত ৫৬ ইঞ্চি ছাতি ফুলিয়ে সারাদিন দেশপ্রেমের গুলি আওড়ালেও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আরএসএস এর একজন নেতার নামও বলতে পারে না। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএস এর বিন্দুমাত্র ভূমিকার কথা বলতে পারে না। আরএসএস এর প্রতিষ্ঠা ১৯২৫ সালে। প্রতিষ্ঠাতা ডক্টর হেডগেওয়ারের পরে এমএস গোলওয়ালকর আরএসএস এর পরিচালক হন। এই গোলওয়ালকর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আরএসএস এর দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে চিন্তাচয়নের প্রথম খণ্ডের ১২৫তম পৃষ্ঠাতে লিখে গেছেন, ব্রিটিশ বিরোধিতাকে ভাবা হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তাবাদের সমার্থক। এই প্রতিক্রিয়াশীল দৃষ্টিভঙ্গি ভারতের সমগ্র স্বাধীনতা আন্দোলন, তার নেতৃবর্গ ও সাধারণ মানুষের উপর বিনাশকারী প্রভাব ফেলেছিল। অর্থাৎ আরএসএস এর কাছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন ছিল একটি প্রতিক্রিয়াশীল আন্দোলন। ফলে এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলা আরএসএস যে সর্বদাই জাতীয় স্বাধীনতা আন্দোলন থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বিজেপি ও আরএসএস এর প্রাণপুরুষ বিনায়ক দামোদর সাভারকরের জীবনীতেই এই বক্তব্যের অনেক প্রমাণ পাওয়া যায়। আন্দামানের কারাগারে সাভারকর বন্দী থাকার সময় তিনি ৬ বার মুচলেখা দেন ব্রিটিশ সরকারের কাছে। ১৯১১ সালের ৩০শে অগস্ট তিনি ক্ষমা ভিক্ষার আবেদন করে লেখেন, আমার মুক্তি আমাকে নতুন জন্ম দেবে। মুক্তি আমার এতটাই হৃদয় ছুঁয়ে যাবে যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে জড়িয়ে যাব এবং রাজনীতিগতভাবে আপনাদের কাজে আসব। এরপর ১৯১৪ সালের ১৪ই নভেম্বর সাভারকর আবার ক্ষমা ভিক্ষার আবেদন করে লেখেন, সরকার যদি তাদের বহুমুখী দয়ার দানে আমাকে একটু মুক্ত করে দেন, তবে আমি আর কিছু পারি বা না পারি চিরদিন সাংবিধানিক প্রগতি এবং ব্রিটিশ সরকারের আনুগত্যের অবিচলিত প্রচারক হয়ে থাকব। সরকার আমাকে যত কাজ করতে বলবে সেই মতো প্রায় সব কাজ আমি করতে প্রস্তুত, কেননা আমার আজকের পরিবর্তন যেহেতু বিবেকের দ্বারা পরিচালিত, তাই আমার ভবিষ্যতের আচরণও সেই রকমই হবে। অন্যভাবে যা পাওয়া যেতে পারে সে তুলনায় আমাকে জেলে আটকে রাখলে কিছুই পাওয়া যাবে না। শক্তিশালীর পক্ষেই একমাত্র ক্ষমাশীল হওয়া সম্ভব। কাজেই অনুতপ্ত সন্তান পিতৃতুল্য সরকারের দরজায় ছাড়া আর কোথায় ফিরে যাবে? মহামান্য হুজুর অনুগ্রহ করে বিষয়গুলি বিবেচনা করবেন, এই আশা রইল। তথ্যসূত্র সেটেলমেন্টস ইন আন্দামানস, আর.সি. মজুমদার, পৃষ্ঠা ২১১-১৩। ১৯২১ সালে ছাড়া পাওয়ার পর সাভারকর ইংরেজ শাসকের বিরুদ্ধে আর কখনো কিছু বলেননি। তিনি একমাত্র স্বাধীনতা সংগ্রামী যিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে মাসিক পেনশন পেতেন কোনো এক অজ্ঞাত কারণবশত। দেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে দাঁড়িয়ে ১৯৩০ সালের গান্ধীজির লবণ সত্যাগ্রহের সরাসরি বিরোধিতা করে আরএসএস এর প্রতিষ্ঠাতা হেডগেওয়ার তার জীবনী গ্রন্থ সংঘ বিকাশকে বীজে এর ২০ নম্বর পৃষ্ঠাতে লিখেছেন, ১৯৩০ সালে মহাত্মা গান্ধী আইন অমান্য ডাক দিয়েছিলেন।
সব জায়গায় খবর পাঠানো হয়েছে সংঘ এই সত্যাগ্রহে অংশগ্রহণ করবেন না। এর অর্থ হলো সংঘের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এতে অংশগ্রহণ করতে পারবে না। 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলন। 1929 সালে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তের দিল্লি অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করা। 1931 সালের 27 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের এলাহাবাদে আলফ্রেড পার্কে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বিপ্লবী নেতা চন্দ্রশেখর আজাদের শহীদ হওয়া। 1931 সালে 23 মার্চ ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি। 1930 সালে কলকাতার রাইটার্স বিল্ডিং এ বিনয় বাদল দীনেশের ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ। 1930 থেকে 32 সালে চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের বীরত্বপূর্ণ লড়াই, প্রীতিলতার শহীদ হওয়া। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের অফিসারদের বিচারের বিরুদ্ধে আন্দোলন। 1946 সালে নৌ বিদ্রোহ। ওই বছরের 29 জুলাই দেশব্যাপী ধর্মঘটের প্রতিটি ঘটনাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পুরো দেশবাসী যখন গর্জে উঠেছিল, আমাদের দেশের মহান বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় আরএসএস। তাদের প্রভু ব্রিটিশদের খুশি করতে সবকটি ঘটনাতেই নিষ্ক্রিয় ছিল। এমনকি ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে গোলওয়ালকারও বলেছিলেন, এই সংগ্রামের খারাপ ফল হতে বাধ্য। অথচ এদের উত্তরসূরিরাই আজ দেশের মানুষকে সার্টিফিকেট বিলি করছে, কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক না। 1940 সালের ডিসেম্বর মাসে যখন গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের উদ্দেশ্যে সত্যাগ্রহ শুরু করেছেন, সেই সময় ব্রিটিশ সরকারের গৃহ মন্ত্রণালয়ের লেখা একটি নোট থেকে জানা যায় যে আরএসএস এর নেতারা গৃহমন্ত্রকের সচিবের সাথে দেখা করেন এবং সংঘের সদস্যরা আরো বেশি মাত্রায় সিভিক গার্ড হিসেবে যোগদান করবে এই মর্মে সচিবকে আশ্বস্ত করেন। এই সিভিক গার্ড নামক পদটি তৈরি হয়েছিল ব্রিটিশ সরকারের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন মেটাতে। সুভাষচন্দ্র বসু যখন ভারত ছাড়ো আন্দোলনের মধ্যেই ব্রিটিশ বিরোধী অভ্যুত্থানের বীজ দেখে বিদেশ থেকেই তাকে স্বাগত জানাচ্ছেন, ঠিক তখন বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি 42-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে বলেছিলেন, আমি মনে করি না গত 3 মাসের মধ্যে যেসব অর্থহীন উচ্ছৃঙ্খলতা ও নাশকতামূলক কাজ করা হয়েছে তার দ্বারা আমাদের দেশের স্বাধীনতা লাভের সহায়তা হবে। তথ্যসূত্র রাষ্ট্র সংগ্রামের এক অধ্যায়, শ্যামাপ্রসাদ, পৃষ্ঠা 61। কিভাবে এই আন্দোলন দমন করা যায় তার একটা তালিকাও তিনি ব্রিটিশ সরকারের কাছে পেশ করেছেন। এই শ্যামাপ্রসাদকে নিজেদের প্রাণ পুরুষ বলে মানা বিজেপি আরএসএস আজ নেতাজিকে ব্যবহার করে দেশপ্রেমী সাজার চেষ্টা করছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যখন আজাদ হিন্দ ফৌজ বীরত্বের সাথে লড়াই করছিল, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ইংরেজ সাম্রাজ্যবাদকে সহায়তা করার জন্য আগ বাড়িয়ে বললেন, বঙ্গদেশকে রক্ষা করিবার জন্য একটা গৃহবাহিনী গঠনের অধিকার আমাদের দেওয়া হোক। তথ্যসূত্র রমেশচন্দ্র মজুমদার লিখিত বাংলাদেশের ইতিহাস গ্রন্থে উল্লিখিত শ্যামাপ্রসাদ মুখার্জির পত্র থেকে উদ্ধৃত। এমনকি এই শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের আমন্ত্রণ গ্রহণ করে ফজলুল হকের প্রধানমন্ত্রীত্বে কোয়ালিশন মন্ত্রিসভা পর্যন্ত গঠন করেছিল। এই কোয়ালিশন মন্ত্রিসভা ব্রিটিশ বিরোধিতার জন্য তৈরি হয়নি। সাভারকারের পরম শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, এখন যুদ্ধকালীন অবস্থায় জাতীয় গভর্নমেন্ট এমনভাবে গঠিত হবে যাতে মিত্রপক্ষের সঙ্গে নিবিড় সহযোগিতায় যুদ্ধ করা সম্ভব হয়। তথ্যসূত্র রাষ্ট্র সংগ্রামের এক অধ্যায়, শ্যামাপ্রসাদ, পৃষ্ঠা 116। কল্পনা করতে পারছেন? সুভাষ, মাস্টারদা, ভগৎ, রামপ্রসাদ, আশফাকুল্লাহ, হাবিবুর, বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা, আজাদ, ক্ষুদিরাম, কল্পনারা যে মাতৃভূমির আজাদির জন্য নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন,
সেই ব্রিটিশদের পাশে দাঁড়িয়ে ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই আরএসএসের সদস্যরা ব্রিটিশদের সিভিক গার্ডে যোগদান করত। অথচ এদের উত্তরসূরিরাই আজ দেশের মানুষকে সার্টিফিকেট বিলি করছে কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক না। আসলে মিথ্যে দেশপ্রেমটা চিরকালই আরএসএসের রক্তের সঙ্গে মিশে আছে। তাই তো ইতিহাস বইয়ের পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেললেও ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন আরএসএস নেতার নামও ওরা বলতে পারে না। কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কমিউনিস্টদের জান কবুল করার লড়াইয়ের কথা ইতিহাসের পাতাতে সোনার অক্ষরে লেখা আছে। সেই আত্মবলিদানের, সেই গর্বের ইতিহাস লেখা আছে ভগৎ সিং এর ইনকলাব জিন্দাবাদ স্লোগানের মাঝে, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের রোমহর্ষক ইতিহাসে, মুজাফফর আহমেদের মিরাট ষড়যন্ত্র মামলার ইতিহাসে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কমরেড, আজাদ হিন্দ বাহিনীর একনিষ্ঠ সদস্য, আজীবন কমিউনিস্ট পার্টি করা লক্ষ্মী সাইকেলের জীবনীতে, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অন্যতম নায়ক কমরেড গণেশ ঘোষের 16 বছর সেলুলার জেলের সশ্রম কারাদণ্ডের আত্মত্যাগে, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নায়িকা কমরেড কল্পনা দত্তের 6 বছরের দ্বীপান্তরের ইতিহাসের মাঝে, জালালাবাদ পাহাড়ের যুদ্ধে কনিষ্ঠতম সৈনিক, আজীবন কমিউনিস্ট পার্টি করা কমরেড সুবোধ রায়ের জীবন সংগ্রামের মাঝে, ভগৎ সিং এর সহযোগী লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া কমরেড শিব ভর্মার সাহসিকতায়, কিংবা ব্রিটিশ সরকারের চোখে চোখ রেখে কমরেড হরেকৃষ্ণ কোনার, লক্ষ্মী সাইকেল, সতীশ পাকরাশি, পিসি যোশী, অরুণ আসাফ আলী, বিটি রণদীপে, ইএমএস নাম্বুরদিরি পাদ, শওকত উসমানীদের ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াইয়ের আত্মত্যাগে। আসলে ইতিহাস আরএসএসকেও মনে রেখেছে, আবার কমিউনিস্টদেরও মনে রেখেছে। পার্থক্য একটাই, কেউ ব্রিটিশ সরকারকে মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়ে ভারতীয় বিপ্লবীদের ধরিয়ে দেয়, আবার কেউ সারা জীবন নিজের আদর্শের জন্য, দেশের জন্য ব্রিটিশদের সাথে লড়াই করে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আর পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে, কমিউনিস্টদের সাথে লড়াইতে হিটলাররা কোনো দিন জিততে পারেনি। তাই সেদিনকার হিটলার হোক বা আজকের হিটলাররা, কমিউনিস্টদের শেষ করতে বারে বারে যারা এসেছে, ইতিহাসের পাতা থেকে তারাই মুছে গেছে। আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন ওরা 303, আর আমরা তো সংসদীয় রাজনীতিতে প্রায় মুছে যাওয়া একটা দল। আগে আপনাকে তাহলে আরো একবার মনে করিয়ে দিই, বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র 987টি, আর বিপক্ষে সই ছিল 36,763টি। বাকিটা ইতিহাস। তাই শিরদাঁড়াটা সোজা করে আরো একবার উঠে দাঁড়াও কমরেড, ছাতিটা ফুলিয়ে গর্ব করে আরো একবার চিৎকার করে বলে ওঠো, ইনকিলাব জিন্দাবাদ। মনে রেখো, কমিউনিস্টরা ইতিহাস থেকে কোনোদিন মুছে যায় না, কারণ ইতিহাস কমিউনিস্টরাই তৈরি করে।
সময়টা উগ্র দেশপ্রেমের। হবুচন্দ্র রাজা আর তার গবুচন্দ্র মন্ত্রীর প্রতি সীমাহীন অন্ধ আনুগত্যের। সময়টা আসলে রোজ সন্ধ্যায় ঝা চকচকে টিভি স্টুডিওর ফ্ল্যাশ লাইটের চুইয়ে পড়া আলোতে নিজেকে সম্পৃক্ত করে দেশপ্রেমের জোয়ারে গা ভাসিয়ে স্টার্টারে কাশ্মীর, মেন কোর্সে পাকিস্তান মন্দির মসজিদ আর ডেজার্টে গরু শুয়োরের তীব্র বাদানুবাদের উগ্র দেশপ্রেমের অর্গাজামে গা ভাসিয়ে কোলবালিশটা জড়িয়ে ধরে এক আত্মতৃপ্তিতে ভরা ঘুম দেওয়া। সময়টা আসলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা ভক্তদের রাত দিন পাড়ার মোড়ের মাথায় দাঁড়িয়ে ফেক নিউজের উপর ডক্টরেট করা থিসিসগুলো সকলকে ধরে ধরে শোনালো। সময়টা আসলে দেশের ইতিহাস, দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশদ্রোহীগুলোকে দেশপ্রেমী হিসাবে তুলে ধরার। আচ্ছা দিনের নতুন ভারতে নব্য দেশপ্রেমিকগণ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত 56 ইঞ্চি ছাতি ফুলিয়ে সারাদিন দেশপ্রেমের বুলি আওড়ালেও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আরএসএস এর একজন নেতার নামও বলতে পারে না। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরএসএস এর বিন্দুমাত্র ভূমিকার কথা বলতে পারে না। আরএসএস এর প্রতিষ্ঠা 1925 সালে। প্রতিষ্ঠাতা ডক্টর হেডগেওয়ারের পরে এমএস গোলওয়ালকর আরএসএস এর পরিচালক হন। এই গোলওয়ালকর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আরএসএস এর দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে চিন্তাচয়নের প্রথম খণ্ডের 125তম পৃষ্ঠাতে লিখে গেছেন, ব্রিটিশ বিরোধিতাকে ভাবা হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তাবাদের সমর্থক। এই প্রতিক্রিয়াশীল দৃষ্টিভঙ্গি ভারতের সমগ্র স্বাধীনতা আন্দোলন, তার নেতৃবর্গ ও সাধারণ মানুষের উপর বিনাশকারী প্রভাব ফেলেছিল। অর্থাৎ আরএসএস এর কাছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন ছিল একটি প্রতিক্রিয়াশীল আন্দোলন। ফলে এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলা আরএসএস যে সর্বদাই জাতীয় স্বাধীনতা আন্দোলন থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রাখবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বিজেপি ও আরএসএস এর প্রাণপুরুষ বিনায়ক দামোদর সাভারকরের জীবনীতেই এই বক্তব্যের অনেক প্রমাণ পাওয়া যায়। আন্দামানের কারাগারে সাভারকর বন্দী থাকার সময় তিনি 6 বার মুচলেখা দেন ব্রিটিশ সরকারের কাছে। 1911 সালের 30শে অগস্ট তিনি ক্ষমা ভিক্ষার আবেদন করে লেখেন, আমার মুক্তি আমাকে নতুন জন্ম দেবে। মুক্তি আমার এতটাই হৃদয় ছুঁয়ে যাবে যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে জড়িয়ে যাব এবং রাজনীতিগতভাবে আপনাদের কাজে আসব। এরপর 1914 সালের 14ই নভেম্বর সাভারকর আবার ক্ষমা ভিক্ষার আবেদন করে লেখেন, সরকার যদি তাদের বহুমুখী দয়ার দানে আমাকে একটু মুক্ত করে দেন, তবে আমি আর কিছু পারি বা না পারি চিরদিন সাংবিধানিক প্রগতি এবং ব্রিটিশ সরকারের আনুগত্যের অবিচলিত প্রচারক হয়ে থাকব। সরকার আমাকে যত কাজ করতে বলবে সেই মতো প্রায় সব কাজ আমি করতে প্রস্তুত। কেননা আমার আজকের পরিবর্তন যেহেতু বিবেকের দ্বারা পরিচালিত, তাই আমার ভবিষ্যতের আচরণও সেই রকমই হবে। অন্যভাবে যা পাওয়া যেতে পারে সে তুলনায় আমাকে জেলে আটকে রাখলে কিছুই পাওয়া যাবে না। শক্তিশালীর পক্ষেই একমাত্র ক্ষমাশীল হওয়া সম্ভব। কাজেই অনুতপ্ত সন্তান পিতৃতুল্য সরকারের দরজায় ছাড়া আর কোথায় ফিরে যাবে? মহামান্য হুজুর অনুগ্রহ করে বিষয়গুলি বিবেচনা করবেন, এই আশা রইল। তথ্যসূত্র সেটেলমেন্টস ইন আন্দামানস আর.সি. মজুমদার, পৃষ্ঠা 211-13। 1921 সালে ছাড়া পাওয়ার পর সাভারকর ইংরেজ শাসকের বিরুদ্ধে আর কখনো কিছু বলেননি। তিনি একমাত্র স্বাধীনতা সংগ্রামী যিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে মাসিক পেনশন পেতেন কোনো এক অজ্ঞাত কারণবশত। দেশের স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে দাঁড়িয়ে 1930 সালের গান্ধীজির লবণ সত্যাগ্রহের সরাসরি বিরোধিতা করে আরএসএস এর প্রতিষ্ঠাতা হেডগেওয়ার তার জীবনী গ্রন্থ সংঘ বিকাশকে বীজে এর 20 নম্বর পৃষ্ঠাতে লিখেছেন, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য ডাক দিয়েছিলেন।
সব জায়গায় খবর পাঠানো হয়েছে সংঘ এই সত্যাগ্রহে অংশগ্রহণ করবেন না। এর অর্থ হলো সংঘের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এতে অংশগ্রহণ করতে পারবে না। 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলন। 1929 সালে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তের দিল্লি অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করা। 1931 সালের 27 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের এলাহাবাদে আলফ্রেড পার্কে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বিপ্লবী নেতা চন্দ্রশেখর আজাদের শহীদ হওয়া। 1931 সালে 23 মার্চ ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি। 1930 সালে কলকাতার রাইটার্স বিল্ডিং এ বিনয় বাদল দীনেশের ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ। 1930 থেকে 32 সালে চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের বীরত্বপূর্ণ লড়াই, প্রীতিলতার শহীদ হওয়া। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের অফিসারদের বিচারের বিরুদ্ধে আন্দোলন। 1946 সালে নৌ বিদ্রোহ। ওই বছরের 29 জুলাই দেশব্যাপী ধর্মঘটের প্রতিটি ঘটনাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পুরো দেশবাসী যখন গর্জে উঠেছিল, আমাদের দেশের মহান বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় আরএসএস। তাদের প্রভু ব্রিটিশদের খুশি করতে সবকটি ঘটনাতেই নিষ্ক্রিয় ছিল। এমনকি ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে গোলওয়ালকারও বলেছিলেন, এই সংগ্রামের খারাপ ফল হতে বাধ্য। অথচ এদের উত্তরসূরিরাই আজ দেশের মানুষকে সার্টিফিকেট বিলি করছে, কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক না। 1940 সালের ডিসেম্বর মাসে যখন গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের উদ্দেশ্যে সত্যাগ্রহ শুরু করেছেন, সেই সময় ব্রিটিশ সরকারের গৃহ মন্ত্রণালয়ের লেখা একটি নোট থেকে জানা যায় যে আরএসএস এর নেতারা গৃহমন্ত্রকের সচিবের সাথে দেখা করেন এবং সংঘের সদস্যরা আরো বেশি মাত্রায় সিভিক গার্ড হিসেবে যোগদান করবে এই মর্মে সচিবকে আশ্বস্ত করেন। এই সিভিক গার্ড নামক পদটি তৈরি হয়েছিল ব্রিটিশ সরকারের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন মেটাতে। সুভাষচন্দ্র বসু যখন ভারত ছাড়ো আন্দোলনের মধ্যেই ব্রিটিশ বিরোধী অভ্যুত্থানের বীজ দেখে বিদেশ থেকেই তাকে স্বাগত জানাচ্ছেন, ঠিক তখন বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি 42-এর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে বলেছিলেন, আমি মনে করি না গত 3 মাসের মধ্যে যেসব অর্থহীন উচ্ছৃঙ্খলতা ও নাশকতামূলক কাজ করা হয়েছে তার দ্বারা আমাদের দেশের স্বাধীনতা লাভের সহায়তা হবে। তথ্যসূত্র রাষ্ট্র সংগ্রামের এক অধ্যায়, শ্যামাপ্রসাদ, পৃষ্ঠা 61। কিভাবে এই আন্দোলন দমন করা যায় তার একটা তালিকাও তিনি ব্রিটিশ সরকারের কাছে পেশ করেছেন। এই শ্যামাপ্রসাদকে নিজেদের প্রাণ পুরুষ বলে মানা বিজেপি আরএসএস আজ নেতাজিকে ব্যবহার করে দেশপ্রেমী সাজার চেষ্টা করছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যখন আজাদ হিন্দ ফৌজ বীরত্বের সাথে লড়াই করছিল, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি ইংরেজ সাম্রাজ্যবাদকে সহায়তা করার জন্য আগ বাড়িয়ে বললেন, বঙ্গদেশকে রক্ষা করিবার জন্য একটা গৃহবাহিনী গঠনের অধিকার আমাদের দেওয়া হোক। তথ্যসূত্র রমেশচন্দ্র মজুমদার লিখিত বাংলাদেশের ইতিহাস গ্রন্থে উল্লিখিত শ্যামাপ্রসাদ মুখার্জির পত্র থেকে উদ্ধৃত। এমনকি এই শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের আমন্ত্রণ গ্রহণ করে ফজলুল হকের প্রধানমন্ত্রীত্বে কোয়ালিশন মন্ত্রিসভা পর্যন্ত গঠন করেছিল। এই কোয়ালিশন মন্ত্রিসভা ব্রিটিশ বিরোধিতার জন্য তৈরি হয়নি। সাভারকারের পরম শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, এখন যুদ্ধকালীন অবস্থায় জাতীয় গভর্নমেন্ট এমনভাবে গঠিত হবে যাতে মিত্রপক্ষের সঙ্গে নিবিড় সহযোগিতায় যুদ্ধ করা সম্ভব হয়। তথ্যসূত্র রাষ্ট্র সংগ্রামের এক অধ্যায়, শ্যামাপ্রসাদ, পৃষ্ঠা 170। কল্পনা করতে পারছেন? সুভাষ, মাস্টারদা, ভগৎ, রামপ্রসাদ, আশফাকুল্লাহ, হাবিবুর, বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা, আজাদ, ক্ষুদিরাম, কল্পনারা যে মাতৃভূমির আজাদির জন্য নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন,
সেই ব্রিটিশদের পাশে দাঁড়িয়ে ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই আরএসএসের সদস্যরা ব্রিটিশদের সিভিক গার্ডে যোগদান করত। অথচ এদের উত্তরসূরিরাই আজ দেশের মানুষকে সার্টিফিকেট বিলি করছে কে দেশপ্রেমিক আর কে দেশপ্রেমিক না। আসলে মিথ্যে দেশপ্রেমটা চিরকালই আরএসএসের রক্তের সঙ্গে মিশে আছে। তাই তো ইতিহাস বইয়ের পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেললেও ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন আরএসএস নেতার নামও ওরা বলতে পারে না। কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কমিউনিস্টদের জান কবুল করা লড়াইয়ের কথা ইতিহাসের পাতাতে সোনার অক্ষরে লেখা আছে। সেই আত্মবলিদানের, সেই গর্বের ইতিহাস লেখা আছে ভগৎ সিং এর ইনকলাব জিন্দাবাদ স্লোগানের মাঝে, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের রোমহর্ষক ইতিহাসে, মুজাফফর আহমেদের মিরাট ষড়যন্ত্র মামলার ইতিহাসে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কমরেড, আজাদ হিন্দ বাহিনীর একনিষ্ঠ সদস্য, আজীবন কমিউনিস্ট পার্টি করা লক্ষ্মী সাইকেলের জীবনীতে, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অন্যতম নায়ক কমরেড গণেশ ঘোষের 16 বছর সেলুলার জেলের সশ্রম কারাদণ্ডের আত্মত্যাগে, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নায়িকা কমরেড কল্পনা দত্তের 6 বছরের দ্বীপান্তরের ইতিহাসের মাঝে, জালালাবাদ পাহাড়ের যুদ্ধে কনিষ্ঠতম সৈনিক, আজীবন কমিউনিস্ট পার্টি করা কমরেড সুবোধ রায়ের জীবন সংগ্রামের মাঝে, ভগৎ সিং এর সহযোগী লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া কমরেড শিব ভর্মার সাহসিকতায়, কিংবা ব্রিটিশ সরকারের চোখে চোখ রেখে কমরেড হরেকৃষ্ণ কোনার, লক্ষ্মী সাইকেল, সতীশ পাকরাশি, পিসি যোশী, অরুণ আসাফ আলী, বিটি রণদীপে, ইএমএস নাম্বুরদিরি পাদ, শওকত উসমানীদের ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াইয়ের আত্মত্যাগে। আসলে ইতিহাস আরএসএসকেও মনে রেখেছে, আবার কমিউনিস্টদেরও মনে রেখেছে। পার্থক্য একটাই, কেউ ব্রিটিশ সরকারকে মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়ে ভারতীয় বিপ্লবীদের ধরিয়ে দেয়, আবার কেউ সারা জীবন নিজের আদর্শের জন্য, দেশের জন্য ব্রিটিশদের সাথে লড়াই করে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আর পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে, কমিউনিস্টদের সাথে লড়াইতে হিটলাররা কোনো দিন জিততে পারেনি। তাই সেদিনকার হিটলার হোক বা আজকের হিটলাররা, কমিউনিস্টদের শেষ করতে বারে বারে যারা এসেছে, ইতিহাসের পাতা থেকে তারাই মুছে গেছে। আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন ওরা 303 আর আমরা তো সংসদীয় রাজনীতিতে প্রায় মুছে যাওয়া একটা দল। আগে আপনাকে তাহলে আরো একবার মনে করিয়ে দিই, বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র 987টি, আর বিপক্ষে সই ছিল 36,763টি। বাকিটা ইতিহাস। তাই শিরদাঁড়াটা সোজা করে আরো একবার উঠে দাঁড়াও কমরেড, ছাতিটা ফুলিয়ে গর্ব করে আরো একবার চিৎকার করে বলে ওঠো, ইনকিলাব জিন্দাবাদ। মনে রেখো, কমিউনিস্টরা ইতিহাস থেকে কোনোদিন মুছে যায় না, কারণ ইতিহাস কমিউনিস্টরাই তৈরি করে।